প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ সোহাগ আলী, নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আজ নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করব এবং আজ এই গতি বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা গতি কি, যেহেতু অধ্যায়টা গতি, সেই জন্যে গতিটা কি আমরা সেটা আগে বোঝার চেষ্টা করব। গতি সাধারণত অবস্থার পরিবর্তন, কিন্তু অবস্থার পরিবর্তনের জন্য যে জিনিসটা আমাদের খুবই জরুরি তা হলো অবস্থান এবং সময়ের পরিবর্তন। যদি সময় পরিবর্তন হয়, কোনো বস্তুর পরিবর্তন না হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে গতি হিসেবে আখ্যায়িত করব না। গতি তখনই হবে যখন সময়ের পরিবর্তন হবে, সাথে সাথে বস্তুর অবস্থার পরিবর্তন হবে। এই অবস্থার পরিবর্তনকেই আমরা গতি হিসেবে আখ্যায়িত করব। আবার ভালো করে শুনি, সময় পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি অবস্থার পরিবর্তন ঘটে থাকে তখন তাকে গতি বলে। গতির সংজ্ঞাটা আবার বুঝি, সময় পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি অবস্থার পরিবর্তন ঘটে তখন তাকে গতি বলে। যেমন আমি এখানে একটা বিন্দুকে স্থির ধরলাম, এই বিন্দুটার সাপেক্ষে যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি এবং সময় আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে কিন্তু আমার পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে আমি গতি নই, আমি স্থির অবস্থায় আছি। এবার এই বিন্দুটাকে সাপেক্ষ করে তুলনা করে আমার একটু সময় পরিবর্তনের সাথে সাথে আমি আমার অবস্থার পরিবর্তন করলাম, তাহলে বিন্দু থেকে আমি দূরে সরে আসলাম, তাহলে আমার গতি হয়েছে। তাহলে গতির সংজ্ঞা হলো সময় পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তখন তাকে আমরা গতি বলে আখ্যায়িত করি। তাহলে গতির সাথে কিন্তু সম্পর্কিত আছে হলো স্থিতি। গতির সাথে সম্পর্কিত স্থিতি। এখন স্থিতি কাকে বলে? স্থিতি হলো গতির বিপরীত। যেমন সময় পরিবর্তনের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটলে গতি বলবে, কিন্তু সময় পরিবর্তন হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে অন্য কোনো বস্তুর যদি পরিবর্তন না হয় তখন তাকে স্থিতি বলা হয়। যেমন এই বিন্দুটার সাপেক্ষে যদি সময় পরিবর্তনের সাথে সাথে আমার অবস্থার পরিবর্তন হলো, আবার এই পিলার বা এই বিন্দুর সাপেক্ষে যদি আমার অবস্থার আস্তে আস্তে পরিবর্তন হয় তাহলে এই পরিবর্তনের নাম গতি। কিন্তু সময় পরিবর্তন হচ্ছে কিন্তু আমার অবস্থার পরিবর্তন হচ্ছে না, আমি যেখানে আছি বা যার সাথে তুলনা করতেছি সেই অবস্থাতেই আমি আছি, তাহলে আমার অবস্থার যেহেতু পরিবর্তন হলো না, সুতরাং এই অবস্থার পরিবর্তন না হওয়াকেই বলা হয় স্থিতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতি এবং স্থিতির সংজ্ঞা আর একবার দেখি। সময় পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তখন তাকে গতি বলে। আর স্থিতি হলো সময় পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটে তখন তাকে আমরা স্থিতি বলে থাকি। এবার আমরা গতির প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থী, গতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রকারভেদ নানা প্রকার থাকলেও আমরা আজ গতির কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এক হলো সরল রৈখিক গতি, বা অনেক সময় একে রৈখিক গতি হিসেবে আখ্যায়িত করা হয়, তবে পদার্থবিজ্ঞানের ভাষায় এটা সরল রৈখিক গতি হিসেবে বেশি চিহ্নিত করা হয়। তাহলে সরল রৈখিক গতিটা কি? সাধারণত কোনো গতিশীল বস্তু যদি কোনো সরল রেখা বরাবর গতিশীল থাকে, সাধারণত কোনো গতিশীল বস্তু যদি সরল রেখা বরাবর গতিশীল থাকে তখন সেই ধরনের গতিকে আমরা সরল রৈখিক গতি বলে থাকি। যেমন বিশ্ব রোডে কোনো বাসের গতি, অথবা মাঠের ভেতর কোনো একজন স্টুডেন্ট সোজা সাইকেল চালিয়ে যাচ্ছে, কোনো পরিবর্তন করতেছে না, তাহলে ওই ধরনের গতিটাকে সরল রৈখিক গতি বলে আখ্যায়িত করা হবে। যেমন এখানে যদি কোনো একটা ব্যক্তি থাকে
এবং সে যদি সোজা কোনো দিকে গতিশীল হয় তখন তাকে সরলরৈখিক গতি হিসেবে আখ্যায়িত করা যাবে। তাহলে সরলরৈখিক গতির উদাহরণে আমরা বলতে পারবো বিশ্ব রোডে বা বড় রোডে কোনো বাসের গতি। তবে রোডের ক্ষেত্রে যদি বা সড়কের ক্ষেত্রে বা রাস্তার ক্ষেত্রে যদি কখনো ঘুরতে হয় তাহলে সেক্ষেত্রে তখন সরলরৈখিক গতির ধর্মটা তার পরিবর্তন হয়ে যাবে। সুতরাং সরলরৈখিক, তাহলে আমি সরলরৈখিক গতি নিয়ে আলোচনা করতেছিলাম। সরলরৈখিক গতি হলো সেই গতি যে গতি সর্বদা সরল পথে চলবে, তখন সেই ধরনের গতিকে সরলরৈখিক গতি বলবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা পদার্থবিজ্ঞানের 35 নম্বর পেজে সরলরৈখিক গতির উদাহরণ দেখতে পাবে এবং বই থেকে তোমরা আমার সংজ্ঞার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমরা গতির প্রকারভেদে দ্বিতীয় প্রকারভেদে পাচ্ছি হলো ঘূর্ণন গতি। প্রকারভেদের দ্বিতীয় হলো ঘূর্ণন গতি। প্রিয় শিক্ষার্থীরা, ঘূর্ণন গতি অর্থ কি? ঘূর্ণন গতি শব্দের অর্থ ঘোরা গতি, ঘুরতে হয়। এখন এই ঘোরাটা কিভাবে ঘুরতে হয়? সাধারণত একটি বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো গতিশীল বস্তু সম দূরত্ব বজায় রেখে চারদিকে ঘুরতে থাকে তখন এই ধরনের গতিকেই আমরা ঘূর্ণন গতি বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, ঘূর্ণন গতি শব্দ থেকেই আমরা সংজ্ঞাটা বুঝতে পারবো। ঘূর্ণন শব্দের অর্থ হলো ঘোরা। কোনো বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো গতিশীল বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো গতিশীল বস্তু সমদূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে এই ধরনের গতিকে ঘূর্ণন গতি হিসেবে আখ্যায়িত করা যায়। সাধারণত আমরা যদি একটা বিন্দু কল্পনা করি এবং এই বিন্দু চারপাশে একটা বৃত্ত কল্পনা করি, আমরা জানি বৃত্ত যে বক্ররেখা দিয়ে গঠিত, এই বক্ররেখার প্রত্যেকটা বিন্দু কেন্দ্র থেকে সমদূরে অবস্থিত। তাই এই বৃত্তকে কেন্দ্রকে কেন্দ্র করে যদি কোনো একটা গতিশীল বস্তু সর্বদা এই পথে ঘুরতে থাকে বা চারদিকে ঘুরতে থাকে এই ধরনের গতিকে আমরা সাধারণত ঘূর্ণন গতি বলে থাকি। সাধারণত ঘূর্ণন গতির সংজ্ঞা আমরা বইয়ে আমরা দেখব যে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে, আবার সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। এই ধরনের গতিটাকেও আমরা ঘূর্ণন গতি হিসেবে আখ্যায়িত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমার সংজ্ঞা থেকে তোমরা আবার সংজ্ঞাটা লিখে রাখতে পারো। ঘূর্ণন গতির সংজ্ঞা: যদি কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, আবার বলি, যদি কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে এই ধরনের গতিকেই সাধারণত ঘূর্ণন গতি বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, গতির প্রকারভেদে আমরা তৃতীয় নম্বর প্রকারভেদ পাব, সেটা হলো চলন গতি। চলন গতি। এখন চলন গতিটা এমন কি গতি? চলন গতি হলো সেই গতি যে গতিতে সময়ের পরিবর্তন হবে এবং বস্তুর প্রত্যেকটি কণা সমান দূরত্ব অতিক্রম করবে। প্রিয় শিক্ষার্থীরা, চলন গতি এমন একটি গতি যে গতিতে সময়ের পরিবর্তন হবে বস্তু প্রত্যেকটি কণা সমান দূরত্ব অতিক্রম করবে। এটা বোঝার সুবিধার্থে আমি একটা উদাহরণ প্রয়োগ করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই চলন গতিকে বোঝার জন্য আমার দিকে মনোযোগ দিবে। সাধারণত এটা আমি একটা ডাস্টার ইউজ করেছি। এই ডাস্টারটাকে যদি আমি এই হোয়াইট বোর্ডে স্থাপন করলাম এবং এর দুটা বিন্দু আমরা কল্পনা করলাম, আমরা মনে করলাম যে এখানে বিন্দু 1 এবং বিন্দু 2, আমরা
বিন্দু 1 এবং বিন্দু 2 এই একটা ডাস্টারের আমরা কল্পনা করলাম। এবার আমি ডাস্টারটাকে সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন করে নিয়ে আসে এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে বিন্দু, প্রথম বিন্দু এখানে আসলো, দ্বিতীয় বিন্দু এখানে আসলো। তাহলে সময়ের পরিবর্তন হলো, ডাস্টারও পরিবর্তন হলো, কিন্তু প্রথম বিন্দু এই অবস্থায় ছিল, এই অবস্থাতে আসছে, দ্বিতীয় বিন্দু এই অবস্থা থেকে এই অবস্থা আসছে। যদি আমার এখান থেকে এই দূরত্ব এবং এখান থেকে এই দূরত্ব সমান থাকে, তখন তাকে আমরা চলন গতি হিসেবে আখ্যায়িত করব। তবে যদি আমার এই বিন্দুটা, যদি আমার এই বস্তুটা যদি এইভাবে গতিশীল থাকে, যে এখান থেকে আমার এইভাবে আসলো, বা তাহলে আমার দ্বিতীয় বিন্দুটা এখানে আসলো, কিন্তু প্রথম বিন্দুটা এখানে আসলো, তাহলে এখানে প্রথম বিন্দু, এখানে দ্বিতীয় বিন্দু। তাহলে দ্বিতীয় বিন্দু থেকে আদি অবস্থান এবং শেষ অবস্থানের যে দূরত্ব, প্রথম বিন্দুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের দূরত্ব একরকম নয়। তাহলে এটা চলন গতি হিসেবে আখ্যায়িত করা যাবে না। চলন গতি তখনই হবে যখন কোনো গতিশীল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। প্রিয় শিক্ষার্থীরা, আবার বোঝার চেষ্টা করব। সাধারণত তখনই ওই বস্তুকে চলন গতিতে আখ্যায়িত করা যাবে যদি ওই বস্তু সমান সময়ে, ওই বস্তুর প্রত্যেকটি কোণা সমান সময়ে সমান পথ অতিক্রম করে। যেমন আমরা যদি কোনো ব্রেঞ্চের উপর বা টেবিলের উপর আমরা একটা বই সমভাবে টেনে অন্য প্রান্তে নিয়ে আসি, ওই ধরনের গতিটাকেও আমরা চলন গতি হিসেবে আখ্যায়িত করব। প্রিয় শিক্ষার্থীরা, চলন গতির সংজ্ঞা আবার শুনতে পারো মনোযোগ দিয়ে। কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুর প্রত্যেকটি কোণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আমি আবার বলি, কোনো গতিশীল বস্তু কোণার গতি এমন হয় যে বস্তুর প্রত্যেকটি কোণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তখন তাকে চলন গতি হিসেবে আখ্যায়িত করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতির প্রকারভেদে আরেকটি গতি আমরা পাবো, সেটা হলো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই গতির অধ্যায়ে আমরা আর একটা গতি পেলাম, সেটা হলো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি সাধারণত যদি শব্দ থেকে আমরা সংজ্ঞা বের করতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো যে পর্যায় শব্দের অর্থ পরপর, পর্যায় শব্দের অর্থ পরপর, আর বৃত্ত মানে বৃত্তাকার, গতি মানে অবস্থার পরিবর্তন। তাহলে এখান থেকে আমরা একটা কিন্তু পর্যায়বৃত্ত গতির ধারণা পেতে পারি, সেটা কেমন হতে পারে। তবে পর্যায়বৃত্ত গতির জন্য অবশ্যই দুটো শর্তকে পূরণ করতে হবে। পর্যায়বৃত্ত গতি হওয়ার জন্য দুটি শর্ত পূরণ করতে হবে। যেমন আমরা এখানে ঘূর্ণন গতি দেখেছিলাম, যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোনো গতিশীল বস্তু যদি সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো গতিশীল বস্তু সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে, তখন তাকে চলন গতি বলে। কিন্তু এই চলন গতি যদি দুটা শর্ত পূরণ করে, চলন গতি যদি দুটা শর্ত পূরণ করে, তখন সেই গতিটাকে আমরা সাধারণত পর্যায়বৃত্ত গতিতে আনতে পারবো। তাহলে সাধারণত কোনো গতিশীল বস্তু যদি তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে, ধরা যাক এটা একটা গতিপথ, এই গতিপথের পি একটা বিন্দু, আর কোনো একটা বস্তু যদি এই পি বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করতেছে, বারবার একই দিক থেকে, যদি আমার এই দিকে গতিশীল হয়, সর্বদা এভাবেই যদি গতিশীল হতে থাকে। আর 2 নম্বর শর্ত হলো একই সময় পর বা নির্দিষ্ট সময় পর পর। যদি প্রথমবারে আমার
10 সেকেন্ড লাগে, দ্বিতীয়বারেও 10 সেকেন্ড লাগতে হবে, তৃতীয়বারেও 10 সেকেন্ড লাগতে হবে। যদি একটা গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তখন এই ধরনের গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি হিসেবে আখ্যায়িত করতে পারি। এখন পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা আমি কেমন করে দিব? এক হলো, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে। আবার বলি, কোনো গতিশীল বস্তু কণার গতি এমন হয় যে তার গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে। এই ধরনের গতিকেই আমরা পর্যায়বৃত্ত গতি হিসেবে আখ্যায়িত করতে পারি। এখন পর্যায়বৃত্ত গতি হতে গেলে কয়টি শর্তের প্রয়োজন হয়? দুটি শর্ত। এক নম্বর শর্ত হলো তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে হবে এবং একই দিক থেকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাকে আরেকটা পর্যায়বৃত্ত গতি থেকে আমাকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হলো পর্যায়কাল। পর্যায়কালটা কি? সাধারণত কোনো বস্তু বা গতিশীল বস্তু যে বিন্দু থেকে যাত্রা শুরু করে বা গতিশীল হয়, পুরো পথ অতিক্রম করে ওই বিন্দুতে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে বোঝার চেষ্টা করবে। একটি গতিশীল বস্তু যে জায়গা থেকে যাত্রা শুরু করে, ওই গতিপথে পুরো পথ অতিক্রম করে আবার ওই বিন্দুতে আসতে যে সময় লাগে, ওই সময়টাকে পর্যায়কাল বলা হয়। ওই সময়টাকে পর্যায়কাল বলা হয়। তাহলে আমরা এখান থেকে আমরা পর্যায়কালের সংজ্ঞা লিখতে পারি। পর্যায়কাল হলো কোন পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তু কণার একটি পূর্ণ পথ ঘুরে আসতে যে সময় লাগবে তাকে পর্যায়কাল বলে। গতির প্রকার ভেদে আমরা আর একটি গতি নিয়ে আলোচনা করব, সেটা হলো স্পন্দন গতি। স্পন্দন গতিটা আমরা সাধারণত পর্যায়বৃত্ত গতির সাথেই তুলনা করতে পারি। তবে এই স্পন্দন গতিটা পর্যায়বৃত্ত গতি থেকেই আসছে, কিন্তু এখানে একটা শর্ত তাকে এক্সট্রা করে ফিল আপ করতে হচ্ছে। সেটা হলো, এই যে পর্যায়কাল, এই পর্যায়কালের অর্ধেক সময় যদি একদিকে আর বাকি সময় আরেক দিকে চলে, এই ধরনের গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি, যদি এই পি বিন্দু থেকে একজন যাত্রা শুরু করে আবার পি বিন্দুতে আসে, পি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি পি বিন্দুতে আসে, তখন তাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলে থাকি। কিন্তু আমার এই গতিটা যদি আমার পি অবস্থান থেকে শুরু করে কিউ অবস্থানে আসলো, পি থেকে যাত্রা শুরু করে কিউ অবস্থানে আসলো, আবার কিউ থেকে পির দিকে না গিয়ে যদি আবার কিউ থেকে উল্টো দিকে তার বিপরীত দিকে পুনরায় পি বিন্দুতে আসে, তখন এই ধরনের গতিটাকে স্পন্দন গতি হিসেবে আখ্যায়িত করব। তাহলে বোঝা গেল যে পুরো পথ অতিক্রম না করে যদি অর্ধেক পথ অতিক্রম করে আবার বাকি অর্ধেক পথ তার বিপরীত দিকে অতিক্রম করে, এই ধরনের গতিটাকেই আমরা স্পন্দন গতি বলে অভিহিত করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সর্বদা ক্লাসের সাথে থাকো এবং ভালো করার চেষ্টা করো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে বাকি অংশ দেখতে পাবে। আসসালামু আলাইকুম।